আমরা জানি সেন্টেন্স কত প্রকার, 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ। আর ট্যাগ কোশ্চেন হবে কয় প্রকারে? কেউ তোমাদের ধারণা আছে? ট্যাগ কোশ্চেন হবে 3 প্রকারে। আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট বিষয়, শুধু ভার্ব যদি থাকে, লিসেন কেয়ারফুলি, শুধু ভার্ব থাকলে ইট হবে, শুধু ভার্ব থাকলে কি হবে? ইট হবে। আর যদি ভার্বস থাকে, প্লুরাল থাকে, সেক্ষেত্রে কি হবে? দে হবে। সেক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীদের জন্য সুখবর। আমি আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের A to Z আমি কমপ্লিট করব খুবই টাইপ ভিত্তিক ওয়ে। তোমার অন্য কোনো টিচারের কাছে পড়তে হবে না, তুমি শুধু জাস্ট আমার ভিডিওগুলো দেখলেই হবে। আমি হয়তোবা 2টা বা 3টা পার্ট বা 4টা পার্টে এই ভিডিওগুলো টোটাল এক্সারসাইজের মাধ্যমে আনবো। তো চলো শুরু করা যাক কিভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ অর্থ কি? জুড়ে দেওয়া। ট্যাগ অর্থ কি? জুড়ে দেওয়া। আর কোশ্চেন অর্থ কি? প্রশ্ন জুড়ে দেওয়া। তুমি যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইনস্ট্যান্ট প্রশ্নবোধক বানানোরই হচ্ছে কি? ট্যাগ কোশ্চেন। মানে তুমি কি এটা কি প্রশ্ন জুড়ে দেবা, যে কোনো একটা সেন্টেন্সকে কি করবা? প্রশ্ন জুড়ে দেবা। এখন খেয়াল করো, লক্ষ্য করো, ট্যাগ কোশ্চেন কত প্রকার? ট্যাগ কোশ্চেন কত প্রকার? ট্যাগ কোশ্চেন মূলত 2 প্রকার। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন বা পজিটিভ ট্যাগ বলতে পারো, আর একটা হচ্ছে কি নেগেটিভ ট্যাগ কোশ্চেন অথবা কি নেগেটিভ ট্যাগ কোশ্চেন। এখন যদি তোমার অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন থাকে, তাহলে তোমার কি করতে হবে? নেগেটিভে রূপান্তরিত করতে হবে। আর যদি নেগেটিভ ট্যাগ কোশ্চেন থাকে, তোমার কি করতে হবে? অ্যাফার্মেটিভে রূপান্তরিত করতে হবে। খেয়াল করো, এখন যখন তুমি ট্যাগ কোশ্চেন করবা, তখন মূলত কি কি বিষয়ের উপরে তোমার ফোকাস রাখতে হবে সেই বিষয়টা একটু দেখো, যেটাকে আমি কাজ হিসেবে গণ্য করছি। খেয়াল করো, 1 নম্বরে প্রথমে তোমার সাবজেক্টিভ পজিটিভ না নেগেটিভ সেটা বুঝতে হবে। ফার্স্ট অফ অল, you have to understand which sentence is positive, which sentence is negative. কোন সেন্টেন্সটা পজিটিভ আছে, কোন সেন্টেন্সটা নেগেটিভ আছে, এইটাকে তোমাকে বুঝতে হবে। এখন পজিটিভ নেগেটিভ চেনার উপায় কি? পজিটিভ নেগেটিভ চেনা কিছু ওয়ার্ড আছে নেগেটিভ, ওগুলো দেখেও চেনা যায়, অথবা তোমার নট দ্বারা ম্যাক্সিমাম বাক্য কি চেনা যায়। এর পরে যে বিষয়টা, সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কি তোমাকে অক্সিলারি ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ আইডিয়া নিতে হবে। পূর্ণাঙ্গ ধারণা নেওয়ার পর তোমার ওই বাক্য থেকে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে তোমার ডু ডিড ডাজ দ্বারা বাক্য তোমার ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে হবে। তারপরেতে সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাইতে হবে। এক কথা, তোমার সাবজেক্ট সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তোমার যদি সাবজেক্ট সম্পর্কে আইডিয়া থাকে, ওই সাবজেক্টের প্রোনাউন ইউজ করতে হবে। যেমন যদি নাউন থাকে, তাহলে ওটা প্রোনাউন ইউজ করতে হবে, আর যদি প্রোনাউন থাকে, তাহলে প্রোনাউন ইউজ করবে। এর বাইরে আর কোনো কাজ নেই। মূল এবং সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয়, যেটা অনেকে ভুল করে বা মনে থাকে না, সিলি ব্যাপার, বাট মনে থাকে না, সেটা হচ্ছে কি তোমার বাক্য শেষে অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। তুমি যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও, আল্লাহর রহমতে একটা ট্যাগ কোশ্চেন হবে না। এবার আসি, ট্যাগ কোশ্চেন করতে হলে যে যে বিষয় আমাদের জানা দরকার। ট্যাগ কোশ্চেন করতে হলে যে যে বিষয় আমাদের জানা দরকার, 1 নম্বরে তোমাকে সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। কার সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। 2 নম্বরে তোমাকে মূল ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। কার সম্পর্কে? মূল ভার্ব সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। 3 নম্বরে অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। অক্সিলারি ভার্ব, নট অনলি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের ভিতরে যে মডাল ভার্ব আছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। 4 নম্বর তোমার প্রোনাউন সম্পর্কে ধারণা থাকতে হবে। কি সম্পর্কে? প্রোনাউন সম্পর্কে। এরপর কি 5 নাম্বার অ্যাফার্মেটিভ ও নেগেটিভ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। কোন বাক্যটা অ্যাফার্মেটিভ, কোন বাক্যটা নেগেটিভ, এই সম্পর্কে তোমার একটু ধারণা লাগবে। এবং সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি এক্সক্লেমেটিভ, ঠিক আছে? এবং সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। এরপর আসো, এখন যে যে বিষয়গুলো তোমার ধারণা থাকতে হবে, ওই বিষয়গুলো আমি কি সম্পূর্ণরূপে বুঝিয়ে দিতেছি। 1 নাম্বার দেখো, যে আমি প্রথমে বলছিলাম কি সাবজেক্ট চেনার উপায়। সাবজেক্ট কিভাবে তুমি চিনবা? বাক্যে সাবজেক্ট তুমি কিভাবে জানো, একটু লক্ষ্য করো মনোযোগ দিয়ে। শুরুতে, বাক্যের শুরুতে মূলত সাবজেক্টটা থাকে। কোথায় থাকে? বাক্যের শুরুতে মূলত কি সাবজেক্ট থাকে, অথবা বাক্যটা যে
যে কর্তা সেই হচ্ছে কি সাবজেক্ট, বাক্যটার যে কর্তা সেই কি সাবজেক্ট। এটা যদি আমি এটা সংজ্ঞার মাধ্যমে বলি, প্রকাশ করি, সাবজেক্ট হলো কর্তা যিনি ভার্ব এর কাজটি সম্পূর্ণ করে থাকে। সাবজেক্ট হচ্ছে কি একজন কর্তা যিনি ভার্বের কাজটি সম্পূর্ণ করে থাকে। মূলত হি, সি, ইট, রহিম, করিম এগুলো একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, উই, ইউ, দে, ঠিক আছে, এগুলো কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো, এবং সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট মূলত ভার্বের পূর্বে থাকে। কোথায় থাকে? সাবজেক্ট মূলত ভার্বের পূর্বে থাকে। এরপরও যদি তোমার সাবজেক্ট চিনতে কষ্ট হয়, একটু কষ্ট করে অক্সিলারি ভার্বকে প্রশ্ন করব, কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ওইটাই হচ্ছে তোমার সাবজেক্ট। আশা করি সাবজেক্ট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা হয়েছে। এবং সাধারণত সাবজেক্ট প্রথমে থাকে। সাবজেক্ট তোমার আরেকটা সহজ চেনার উপায় আছে, সেটা কি সাবজেক্ট তোমার কি নাউন বা প্রোনাউন দেয়া শুরু হবে। সাবজেক্ট তোমার কি দেয়া শুরু হবে? নাউন অথবা প্রোনাউন দেয়া শুরু হবে। ঠিক আছে, আশা করি এর বাইরে সাবজেক্ট চেনার আর তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তুমি যদি এই কাজগুলো বুঝো তাহলে কি তুমি অবশ্যই সাবজেক্ট চিনতে পারবে। যেমন রহিম গেভ মি এ বুক, রহিম আমাকে একটা বই দিয়েছিল। এইখানে গেভ ভার, ভারকে কে কে দিয়েছিল? রহিম দিয়েছিল। এই রহিম হচ্ছে কি সাবজেক্ট, কারণ কি এই ভার্বটা কে কাজ করছে? রহিম কাজ করছে। এটা নাউন আকারে আছে, দেখো কয়েকটা চেনার উপায় নাউন আকারে আছে। ঠিক আছে, আমি কি বলছিলাম, যদি সাবজেক্টের শুরুতে নাউন আকারে কিছু থাকে তো ওটা কি সাবজেক্ট। ঠিক আছে, আমি এখন যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে কি ট্যাগ কোশ্চেনের বেসিক ধারণা। এরপরে তোমাদের বোর্ড কোশ্চেন গুলো আমি সলভ করব। যারা বেসিক ধারণা সম্পর্কে আইডিয়া আছে তারা বোর্ড কোশ্চেন গুলো দেখলেই তাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো, তারপর কি সেকেন্ড টাইমে কি সাবজেক্টের পর কি তোমাকে ডেফিনেটলি ভার্ব সম্পর্কে আইডিয়া নিতে হবে। কি সম্পর্কে? ভার্ব সম্পর্কে। ভার্ব কি তোমার একটা কি যে ওয়ার্ড দ্বারা ভার্বের সংজ্ঞার মাধ্যমে যদি আমি একটু বুঝাই, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা হয়, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ, ভার্ব অর্থ কি ক্রিয়া, ভার্ব অর্থ কি ক্রিয়া, যে ভার্ব দ্বারা কোনো কাজ সম্পূর্ণ করা হয় তাকে সাধারণত ভার্ব বলে। সাধারণত সাধারণত সাবজেক্টের পর ভার্বের অবস্থান থাকে। কোথায় থাকে? সাবজেক্টের পর ভার্বের অবস্থান থাকে। কিন্তু মনে রাখবা এক্সক্লেমেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা একদম শেষে থাকে। এক্সক্লেমেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা একদম শেষে থাকে। এটা যখন এক্সক্লেমেটিভ সেন্টেন্স কাজ করাবো তখন বুঝতে পারবা। ঠিক আছে, এবং ভার্বকে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, এস বা ইএস থাকতে পারে, ইডি থাকতে পারে, ঠিক আছে, টি থাকতে পারে। এর মাধ্যমে কি ভার্ব চেনা যায়। আশা করি তুমি আরেকবার জিনিসটা রিভিশন দিলে বুঝতে পারবা। এরপরে দেখো, এখন ভার্ব চেনার জন্য বা তুমি যে ট্যাগ কোশ্চেনে কাজ করবা এটাকে বলা হয় মাদার অফ। তোমাকে ট্যাগ কোশ্চেনে এই জিনিসগুলো তোমাকে জানতেই হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্বের 26টি। অক্সিলারি ভার্ব কয়টি? 26টি। তোমার অক্সিলারি ভার্ব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতেই হবে, নাইলে তুমি ট্যাগ কোশ্চেন করতে পারবে না। এক কথায় বলতে পারো ট্যাগ কোশ্চেনের মূল কাজ হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা নেওয়া। এখন অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এইগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এরপর কি ইউজ টু, মাস্ট, ইউজ টু, ওয়াট টু, ডিয়ার ইত্যাদি। ঠিক আছে, নিড টু, বি, এই টোটাল অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমার কি ধারণা নিতে হবে। তুমি এক কাজ করো, তুমি অক্সিলারি ভার্ব গুলো খাতায় লিখে বারবার মুখস্থ করো, অথবা তোমার অলমোস্ট জানা আছে। ঠিক আছে, এই তো তারপর কি আমাকে যে বিষয়টা সেকেন্ডলি মাস্ট জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের প্রোনাউনকে অলমোস্ট তোমরা জানো যে কোন নাম জাতীয়, পুরুষ নাম জাতীয় যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? হি ব্যবহার করি। কি ব্যবহার করি? হি ব্যবহার করি। এবং মহিলা বা স্ত্রী জাতীয় যদি কোনো সাবজেক্ট নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সি। এবং বস্তু জাতীয় যা থাকবে আমরা ইট ব্যবহার করব। বস্তু জাতীয় যা থাকবে এবং আমরা কি ইট ব্যবহার করব। যেমন এখানে রহিম পুরুষবাচক, এজন্য হি ব্যবহার হয়েছে। এর বাইরেও হিজ ফাদার, ব্রাদার, আঙ্কেল, এরা তো পুরুষবাচক, এই কারণে এখানে কি ব্যবহৃত হবে? হি ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? হি ব্যবহৃত হবে। এরপর দেখো সীমা, হিজ, সীমা কি মহিলা স্ত্রীবাচক। ঠিক আছে, এক্ষেত্রে কি সি ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? সি ব্যবহৃত হয়েছে। হিজ, হার মাদার, সরি এখানে হার হবে, হার মাদার, সিস্টার, আন্টি, এইগুলো কি এইগুলোর পরিবর্তে যদি থাকে সাবজেক্ট আকারে সেক্ষেত্রে কি হবে? সি ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? সি ব্যবহৃত হবে। এরপর আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট বিষয়, শুধু বার্ব যদি থাকে,
লিসেন, লিসেন কেয়ারফুলি। শুধু বার্ড থাকলে ইট হবে, শুধু বার্ড থাকলে কি হবে? ইট হবে। আর যদি বার্ডস থাকে, প্লুরাল থাকে, সেক্ষেত্রে কি হবে? দে হবে। সেক্ষেত্রে প্রনাউনটি কি হবে? তোমার প্রেপোজিশনটি কি হবে? দে হবে। ঠিক আছে। এবং চেয়ার টেবিল যদি জড়বস্তু থাকে তাহলে ইট হবে, এবং সান থাকলে হি হয়, মুন থাকলে কি হয়? সি হয়। এবং বাংলাদেশে অনেক ক্ষেত্রে সি ব্যবহার করে, অনেক ক্ষেত্রে ইট ব্যবহার করে। ঠিক আছে। সাবজেক্ট প্লাস ভার্বে, তোমাকে দুটো শর্ট ফর্ম সম্পর্কে অবশ্যই ধারণা নিতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস নট এর শর্ট ফর্ম। তাহলে মোট তোমাকে চারটা জিনিস সর্বনিম্ন জানতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে, 2 নম্বর অক্সিলারি ভার্ব সম্পর্কে, 3 নম্বরে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম, 4 নাম্বার হচ্ছে কি শুধু অক্সিলারি ভার্ব প্লাস নট এ শর্ট ফর্ম। এন্ড অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম কি রকম একটু দেখো। যেমন হ্যাভ, হ্যাভ কে সংক্ষিপ্ত আকারে অ্যাপোস্ট্রোফি ভিই লেখা হয়। হ্যাভ কে সংক্ষিপ্ত আকারে কি লেখা হয়? অ্যাপোস্ট্রোফি ভিই। যেমন এম অ্যাপোস্ট্রোফি এম, এম অ্যাপোস্ট্রোফি এম। উড, হ্যাড, ডিড, এই তিনটার জন্য কি অ্যাপোস্ট্রোফি ডি ব্যবহার করা হয়। উড, হ্যাড, ডিড, এই তিনটার জন্য কি অ্যাপোস্ট্রোফি ডি ব্যবহার করা হয়। এরপর দেখো একটা एग्जांपल দেখো। যেমন আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ এর কি আপ, আই হ্যাভ এর শর্ট ফর্ম কি? আপ। ইউ, উই হ্যাভ, উইপ, ইউ হ্যাভ, ইউ, দে হ্যাভ, দে। তারপর কি? আই এম, আম, আই এম, আম। এইগুলো, এই শর্ট ফর্ম না তোমার খাতায় লিখতে হবে না। এই শর্ট ফর্ম গুলো তোমার পরীক্ষার কোশ্চেনে দেওয়া থাকবে। তোমাকে এই কোশ্চেনে শর্ট ফর্ম দেখে চিনতে হবে যে এটার সাথে কোন অক্সিলারি ভার্ব সম্পৃক্ত। তখন তোমাকে ওই অক্সিলারি ভার্ব অনুযায়ী কি তোমার কাজ করতে হবে। আই রিপিট, এই অক্সিলারি ভার্ব, এই শর্ট ফর্ম কি তোমার খাতায় লিখতে হবে না। তোমার খাতায় লিখতে হবে কোন শর্ট ফর্ম গুলো? খেয়াল করো, তোমার খাতায় লিখতে হবে এই শর্ট ফর্ম গুলো। ওয়াচ কেয়ারফুলি, খেয়াল করো। তোমার খাতায় লিখতে হবে এই শর্ট ফর্ম গুলো। কি? এম যোগ নট, আর এন, এটা একটু মনে রাখবে, ব্যতিক্রম শর্ট ফর্ম। এম যোগ নট কি? আর এন। ইজ যোগ নট, ইজ এন, ইজ যোগ নট, ইজ এন। আর যোগ নট, আর এন, আর যোগ নট, আর এন। এম যোগ নট ও আর এন, আর যোগ নট ও কি? আর এন। ওয়াজ যোগ নট, ওয়াজ এন, ওয়াজ যোগ নট, ওয়াজ এন। ওয়ার যোগ নট, ওয়ার এন, ওয়ার যোগ নট, ওয়ার এন। হ্যাজ যোগ নট কি? হ্যাজ এন, হ্যাড যোগ নট, হ্যাডস এন। এরপর কি? হ্যাড যোগ নট, হ্যাড এন। ঠিক আছে। এইরকম করে তোমার প্রত্যেকটা অক্সিলারি ভার্বের সাথে নট, এই যে নট যোগ করার পর কোন শর্ট ফর্মে হয়, ওই শর্ট ফর্মটাই তোমার খাতায় লিখতে হবে। আই রিপিট, এই অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করলে যে শর্ট ফর্মটা হয়, তুমি পরীক্ষার খাতায় তুমি শর্ট ফর্ম আকারে মানে সেপারেট আকারে লিখতে পারবে না। তোমাকে কি কি করতে হবে? শর্ট ফর্ম আকারে লিখতে হবে। ঠিক আছে। এই যে দেখো শর্ট ফর্ম, এই যে শর্ট ফর্ম গুলো আছে, আমরা ক্যান যোগ নট কান, কুড যোগ নট কুডেন, মে যোগ নট মেইন, মাইট যোগ নট মাইটেন, উইল যোগ নট ওন। ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা শর্ট নোট গুলো কি শিখতে হবে। এরপরেতে আসি আমরা উপরে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই বিষয়গুলো তোমাকে কি এই কোশ্চেন সলভ করার আগে মোটামুটি ধারণা এবং কি প্র্যাকটিস করে শিখতে হবে। এরপরে আসো মূল আলোচনায়। মূল আলোচনা কি? ট্যাগ কোশ্চেন। আমরা জানি সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটিভ। আর ট্যাগ কোশ্চেন হবে কয় প্রকারে? কেউ তোমাদের ধারণা আছে? ট্যাগ কোশ্চেন হবে 3 প্রকারে। এক নাম্বার কি? অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ করা যায়। কোন সেন্টেন্সকে ট্যাগ করা যায়? অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ট্যাগ করা যায় না। কারণ কি? ইন্টারোগেটিভ এমনিতেই একটা প্রশ্নবোধক, প্রশ্নবোধকের আবার কি প্রশ্ন বানাবা। ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স কি কাকে বলে? আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, এই সব বাক্যকে কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা অপটেটিভ সেন্টেন্স কি করা যায় না? ট্যাগ করা যায় না। কোন সেন্টেন্সকে ট্যাগ করা যায় না? অপটেটিভ সেন্টেন্সকে কি করা যায় না? ট্যাগ করা যায় না। এবং কি এই দুইটা সেন্টেন্সকে ট্যাগ করা যায় না। একটা কি? ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে অপটেটিভ। ট্যাগ করা যায় কয়টা সেন্টেন্সকে? 3টা। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটিভ। কি কি? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটিভ। আমি এই 3 রকমের সেন্টেন্স কি তোমার ট্যাগ কোশ্চেন করে এখন আমি তোমাদের দেখাবো কিভাবে তোমাদের মূল ট্যাগ কোশ্চেন করতে হয়। একটু লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার যে নিয়ম, সেটাকে আমি 3টা টাইপের মাধ্যমে
সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন সলভ করেছি। তোমরা একটু লক্ষ্য করো, দেখবে যে টাইপ 1 এ আমি উইথ অক্সিলারি ভার্ব নামে একটা টপিক রাখছি। উইথ অক্সিলারি ভার্ব কি? যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব আছে সে সকল বাক্যে তুমি কিভাবে ট্যাগ কোশ্চেন করবা। এক নাম্বার দেখো, এখানে একটা ফর এক্সাম্পল আছে যে বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। এটা আছে কি দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। কত সালে আসছে? দিনাজপুর বোর্ড 2024। এখন বলো তো এই বাক্যের অক্সিলারি ভার্ব কে? ডেফিনেটলি ইজ। এই বাক্যে অক্সিলারি ভার্ব কে? ইজ। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটা আগে লেখা। প্রথম কাজ কি? সাবজেক্ট লেখা। যেহেতু এটা ভার্ব ইজ, ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট থাকে। মানি, মানে কি ব্যক্তি? অবশ্যই না। মানে কি বস্তু। সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। কি ব্যবহার করব? ইট ব্যবহার করব। এখন একটু খেয়াল করো, যেহেতু একটা বোর্ড কোশ্চেন দিছি, খেয়াল করো এখানে আছে কি ইজ নট। এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এই বাক্যটা কি নেগেটিভ বাক্য। যখন তোমার নেগেটিভ বাক্য থাকবে তখন তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্বকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ করতে হলে ইজটা এখানে লিখে দেবা, আর এটার সাথে আর কোনো কিছু যোগ হবে না। এবং পরে কি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবা। তোমার ট্যাগ কোশ্চেন ডান। কি করছি? বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব খুঁজছি এবং সাবজেক্ট খুঁজছি। সাবজেক্টের প্রোনাউন ইউজ করছি। এইখানে হাবোধক আছে, এটা নাবোধক আছে, এটা আমি হাবোধক বানাই দিছি। তোমার ট্যাগ কোশ্চেন অলমোস্ট ডান। আরেকটা প্র্যাকটিস দেখি। এই বাক্যে দ্য মাদার হ্যাজ রিজন ইন হার টু সি দ্য অরফান। এই বাক্যে এটা আছে কোন? চট্টগ্রাম বোর্ড 2024 সালে। কোন বোর্ডে আছে? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আছে। দেখো এই বাক্যে অক্সিলারি ভার্ব কে? হ্যাজ। এই বাক্যে অক্সিলারি ভার্ব কে? হ্যাজ। আমি এখন আমার অক্সিলারি ভার্ব খোঁজা হয়ে গেছে, কি করব? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায় থাকে? অক্সিলারি ভার্বের আগে থাকে। এই যে অক্সিলারি ভার্বের আগে আছে দ্য মাদার, এটা কি স্ত্রীবাচক। তাই সেক্ষেত্রে এখানে কি বসবে? শি বসবে। কি বসবে? শি বসবে। খেয়াল করো। এখন এই যে হ্যাজ, এটা কি অ্যাফার্মেটিভ বাক্য না নেগেটিভ বাক্য? অ্যাফার্মেটিভ বাক্য। আমি কি বলছি? ট্যাগ কোশ্চেনের নিয়ম কয়টা? দুইটা। তোমার হাবোধক থাকলে নাবোধক করতে হবে। হাবোধক থাকলে নাবোধক। এখানে এটা হাবোধক আছে, এটা আমি নাবোধক করে দিই। হ্যাজেন্ট। হ্যাজ যোগ নট যোগ করলে কি হয়? হ্যাজেন্ট। এই তোমার এই সংক্ষিপ্ত ওয়ার্ডটা তোমার লিখতে হবে। তুমি কখনো হ্যাজ আর নট লিখতে পারবে না, তোমার লিখতে হবে কি? হ্যাজেন্ট। এরপরে এখানে দেওয়া আছে আই এম প্রাউড। আমার আর কিছু পড়ার দরকার নাই, তুমি এই পর্যন্তই পড়ো। আই এম প্রাউড, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? না, না। এটা আছে কি রাজশাহী বোর্ড 2024 সালে আসছে। খেয়াল করো। আমরা জানি কি এখানে সাবজেক্ট কে? এখানে অলমোস্ট তুমি দেখতেই পাচ্ছ আই, আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আই আমি লিখে দিলাম। এম, একটা ব্যতিক্রম ওয়ার্ড আছে। এম থাকলে কি হয়? আরএন্ট। তাহলে এখানে কি লিখতে হবে? আরএন্ট। এম যোগ নট আরএন্ট। এম যোগ নট আরএন্ট। এটা ব্যতিক্রম রুলস, এটা মুখস্থ করে নিতে হবে। এবার কি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এই বাক্যে অক্সিলারি ভার্ব কে? ইজ। এই বাক্যে অক্সিলারি ভার্ব কে? ইজ। তাহলে ইজ, এটা হাবোধক আছে, এটা কি করতে হবে? নাবোধকে রূপান্তরিত করতে হবে। এটা হাবোধক আছে, এটা কি করতে হবে? নাবোধকে রূপান্তরিত করতে। তাহলে ইজ যোগ নট ইজেন্ট। ইন্ডাস্ট্রি, এটা পরিবর্তে আমরা কি? এটা তো ব্যক্তি না, তাহলে বস্তু। এরপর কি করতে হবে? প্রশ্নবোধক দিয়ে দেবো। এটা বরিশাল বোর্ড 2024 সালে আসছে। ঠিক আছে, এখন তোমরা এইটা করে দিও। ক্লিয়ার? চারটা তো করে দিলাম, পারলে একটা করো। ওকে ফাইন। ওকে, আমরা কাজ করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের টাইপ 1 নিয়ে। টাইপ 1 কি? উইথ অক্সিলারি। উইথ অক্সিলারি ভার্ব। আমরা অ্যাসার্টিভের টাইপ 1 এর উইথ অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করছি, এখন টাইপ 2 নিয়ে কাজ করব।